ঢাকার বাজারে এসে হয় 60 টাকা, 50 টাকা লাভ যাচ্ছে কার পকেটে। অভিযোগ পুলিশের বিরুদ্ধে হলেও পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগীদের। খেত কেনা খরচা মরচা দিয়া গভর্নমেন্ট আমি বাজার পাইনি। এটা কমিশন 5%, 6% এরকম একটা কমিশন দেয়, আমরা শুধু কমিশনটা পাই। আরো দিতে দেন 500 টাকা, আর খরচ আছে, লেবার আছে, ওগুলা আছে, গাড়ি ভাড়া আছে। ভরার আগেই অর্ধেক হইলে বলে যে পুলিশের টাকাটা। গাড়ি নিয়ে বেরোইলাম, রাস্তায় মনে হয় আমার কাগজপত্র সব ঠিক, কাগজ দেখাও নাহলে টাকা দাও, তাহলে আমরা সব দিক দিয়ে ভুগন্তি। সিন্ডিকেটের কথা স্বীকার করলো খোদ ভোক্তা অধিকার, জিম্মি ক্রেতা। 10% কমিশন আমাকে দিতে হয়। এবার 45 থেকে 50 টাকা দিয়ে কিনতে হয় আমাদেরকে। পরিষদ তৈরি করবে, একজন হোলসেলের কাছে যাবে, তার কাছ থেকে রিটেইলার কাছে আসবে, কনজিউমার কিনবে। এটা একটা আইডিয়াল চেইন, কিন্তু এই আইডিয়াল চেইনটা তো আসলে আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করে না। যেসব জায়গায় আপনার এই ম্যানিপুলেটগুলো হচ্ছে ওই জায়গাগুলো ব্রেক করে দেওয়ার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। পলাশে হচ্ছে দেশের সবচেয়ে বড় সার কারখানা। ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না মেট্রো রেল। ওঠানামার সিঁড়ি নিয়ে সমস্যার সমাধান, আন্তর্জাতিক মানের কাজ পরিদর্শন করে বললেন থাই রাষ্ট্রদূত। হাওড়ে একের পর এক ভাঙছে বাঁধ, ভাঙছে কৃষকের স্বপ্ন। ঢলের তোড়ে ভেসে গেছে বোরো আবাদ। উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড়ে ধানের ব্যাপক ক্ষতি, নুয়ে পড়েছে শত শত হেক্টর জমি। নানা চক্রের কারসাজিতে মাঠ থেকে রাজধানীতে পৌঁছাতে 10 টাকা কেজি দরের তরমুজ হয়ে যায় 50 থেকে 60 টাকা। খেতে ঠিকায় এবং আড়তে পিস হিসেবে বিক্রি করা তরমুজ ঢাকায় আনার পর কিভাবে কেজি দরে বিক্রি হয়, সেই চিত্র উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেনকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। উন্মুক্ত নিলামে পটুয়াখালীর নিউ মার্কেট ফলের আড়তে বিক্রি হচ্ছে তরমুজ। উৎপাদিত তরমুজ ক্ষেত থেকে সরাসরি আসে এখানে। 2,81,000 টাকায় দুটি তরমুজ ক্ষেত কিনেছেন ব্যাপারী জাহিদুল ইসলাম। তরমুজ হয়েছে 2,900 পিস, যার মধ্যে 2,200 পিস ঢাকা ও নারায়ণগঞ্জে পাঠিয়েছেন। দাম পেয়েছেন 2,28,000 টাকা। 2 থেকে সর্বোচ্চ 12 কেজির তরমুজ আছে জাহিদুলের। তার দাবি গড় ওজন হবে 6 কেজি। এই হিসেবে 2,200 পিস তরমুজের দাম ঢাকার বাজারে 5,28,000 টাকা। প্রতি কেজির দাম সর্বনিম্ন 40 টাকা হিসেবে। যে পরিমাণে খেত কেনা খরচা মরচা দিয়া গভর্নমেন্ট আমি বাজার পাইনি। তাহলে লাভ গেল কার পকেটে? এখানকার আড়ত মালিকরা বলছেন তরমুজ তারা কখনো ঠিকায় কখনো পিস হিসেবে বিক্রি করেন শতকরা 5% কমিশনে, কিন্তু কৃষক এবং ব্যাপারীদের দাবি কমিশন গুনতে হয় আরো বেশি। এটা কমিশন 5%, 6% এরকম একটা কমিশন দেয়, আমরা শুধু কমিশনটা পাই। আরো দিতে দেন 500 টাকা, আর খরচ আছে, লেবার আছে, ওগুলা আছে, গাড়ি ভাড়া আছে। আড়ত থেকে 10 কিলোমিটার দূরে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন এলাকাটিতে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। এখানকার একটি তরমুজ খেতে কথা হয় ব্যবসায়ী হুমায়ুন কবিরের সঙ্গে। 14 একর জমির তরমুজ তিনি কিনেছেন 12,50,000 টাকায়। দালালকে দিতে হয়েছে 30,000 টাকা। ঢাকা এবং কুমিল্লা নিয়ে যাওয়া পর্যন্ত পরিবহন সহ বিভিন্ন ধাপে খরচ আরও 1,20,000 টাকা। মোট খরচ 14 লাখ। তার দাবি 14 একর জমিতে তরমুজ হবে 8,500। এখান থেকে খরচটা মনে করেন আমার প্রত্যেক কেজিতে পড়ে, ঠিক আছে, মনে করেন 10 টাকার মতন একটা পড়বে, পার পিস কেজি পড়বে। এই তরমুজটির ওজন 20 কেজি। পটুয়াখালীর গলাচিপার তরমুজ খেতে এটির দাম পড়েছে 165 টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য 8 টাকা 25 পয়সা। এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া পর্যন্ত খরচ প্রতি কেজিতে আরও 2 টাকা। সব মিলিয়ে সর্বোচ্চ খরচ মাত্র 10 টাকা।
আমখোলার এই চাষি এবছর 8 কানি জমিতে তরমুজের চাষ করেছেন। খরচ হয়েছে 8 লাখ টাকা, বিক্রি করেছেন 13.5 লাখ টাকা। প্রতি লাখে দিতে হয়েছে 5,000 টাকার দালালি। 13.5 লাখ নামছে, এর মধ্যে ওই দালাল থাকলে দালালের কিছু দেওয়া লাগে। তরমুজ ক্ষেত থেকে কিছু দূর গেলে হরিদেবপুর ঘাট। এখানে চরাঞ্চল থেকে আসে তরমুজ ভর্তি ট্রলার। পরে ট্রাকে করে তরমুজ চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। ঘাটে কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিটি ট্রাক লোড করতে 500 টাকা চাঁদা দিতে হয় জমির মালিক এবং পুলিশকে। অভিযোগ রয়েছে সরাসরি নয়, সোর্সের মাধ্যমে চাঁদা তোলে পুলিশ। তবে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে এদিন আর কোনো সোর্সের দেখা মিলল না ঘাটে। ভরার আগেই অর্ধেক হইলে বলে যে পুলিশের টাকাটা। এখানে লোক আছে, এরা আইসা নিয়ে পুলিশের কথা বলে। আমরা সম্পূর্ণ পুলিশের জন্য হয়রানি হই রাস্তায়। প্রত্যেক জায়গায় জায়গায় ঘাট পর্যন্ত টাকা দিতে হয় আমাদের। ঘণ্টা দুয়েক পর একজন চালক সময় সংবাদের এই প্রতিবেদককে ফোনে জানান তার তরমুজ ভর্তি ট্রাকটি থামিয়ে চাঁদা দাবি করছে পুলিশের সোর্স। গলসিয়া থানার পুলিশ নাই। হ্যাঁ, তাই নেবে কি আরেক থানার পুলিশ? মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সময় সংবাদ পটুয়াখালীর হরিদেবপুর ঘাট থেকে ট্রাকে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে শনিবার সন্ধ্যা 6টায়। তবে চালকের শর্ত তার পরিচয় গোপন রাখতে হবে। পটুয়াখালী থেকে ঢাকা আসা পর্যন্ত কোথাও ট্রাক থামিয়ে চাঁদাবাজির ঘটনা চোখে পড়েনি। গাড়ি নিয়ে বেরোইলাম, রাস্তায় মনে হয় আমার কাগজপত্র সব ঠিক, কাগজ দেখাও নাহলে টাকা দাও। তাহলে আমরা সব দিক দিয়ে ভুগন্তি। আড়তদার, পাইকার কিংবা খুচরা ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ, পথে পথে চাঁদাবাজির কারণে দাম বাড়ে পণ্যের। এই অভিযোগ আংশিক সত্য হলেও তরমুজের বাজার যে সিন্ডিকেটের দখলে তা অনেকটাই নিশ্চিত। প্রতি কেজি তরমুজের সর্বনিম্ন দাম ঢাকায় 40 টাকা। হাতিরপুল বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এই খুচরা ব্যবসায়ীর দাবি, আড়ত থেকে 100টি তরমুজ হাতিরপুলে নিয়ে আসা পর্যন্ত তার খরচ হয়েছে 43,000 টাকা। 10% কমিশন আমরা ওখানে দিতে হয়। এবার 45 থেকে 50 টাকা দিয়ে কিনতে হয় আমাদেরকে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, তরমুজের মতো দ্রুত পচনশীল পণ্যের দাম বেঁধে দেয়া অযৌক্তিক। আর তরমুজ করার কথা জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাঝখানে যদি বাড়তি হ্যান্ডস ঢুকে যায়, ধরেন আমরা আইডিয়ালি চিন্তা করলাম কি পরিষদ তৈরি করবে, একজন হোলসেলের কাছে যাবে, তার কাছ থেকে রিটেলের কাছে আসবে, কনজিউমার কিনবে। এটা একটা আইডিয়াল চেইন, কিন্তু এই আইডিয়াল চেইনটা তো আসলে আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করে না। যে পরিমাণ তরমুজ উৎপাদন হচ্ছে বাংলাদেশে, সেই ডিমান্ডের সাথে কিন্তু উৎপাদন কিন্তু কম নয়, সারপ্লাস, কিন্তু তারপরেও কিন্তু দেখেন মূল্য কন্ট্রোল হচ্ছে না। আমাদের ফোকাসটা এখন ওই জায়গাগুলোতে, অর্থাৎ যেসব জায়গায় আপনার এই ম্যানুপুলেটগুলো হচ্ছে ওই জায়গাগুলো ব্রেক করে দেওয়ার জন্য। বাম্পার ফলনেও চোখ রাঙাচ্ছে তরমুজ। তাই তো পটুয়াখালীর 10 টাকা কেজির তরমুজ ঢাকায় এসে হয়ে যায় 50 থেকে 60 টাকা। বুলবুল রেজা, সময় সংবাদ, পটুয়াখালী। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। কারণ বাজারের এই পাইকারি যে আড়ত যেটি এখানে রয়েছে, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজ এসে আসলে এখানে পৌঁছায়। মূলত ক্ষেত থেকে যেই ব্যাপারীরা তরমুজ কিনেন তারা মূলত এখানে নিয়ে আসেন, এবং এখানে যে আড়তদাররা আছেন তাদের এই জায়গাটিতে আসলে এই ব্যাপারীরা কমিশন দেন এবং কমিশন দিয়ে তারা বিক্রি করেন। এখান থেকে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে, এখানে যে কারণ বাজারের এই যে আড়ত, সেই আড়তদার বলছেন যে প্রতি তরমুজের জন্য প্রতি মানে 100, তারা হচ্ছে প্রতি তরমুজের জন্য 3 থেকে 4 টাকা করে হচ্ছে এখানে কমিশন রেখে দেন। প্রতি তরমুজের জন্য 3 থেকে 4 টাকা যারা ব্যাপারী নিয়ে আসেন তাদের বিক্রি চার্জ তারা এখান থেকে কেটে নেন, এবং যেই খুচরা ব্যবসায়ীরা এই আড়তদারদের কাছ থেকে কিনতে আসেন তাদের কাছ থেকে প্রতি তরমুজ বাবদ কেটে নেওয়া হচ্ছে 10 থেকে 12 টাকা। অর্থাৎ যেই ব্যাপারীরা এখানে নিয়ে আসছেন সেই ব্যাপারীরা একটি তরমুজ এখানে আনামাত্রই তাদের কাছ থেকে এই চার্জ, জায়গার ভাড়া বা চার্জ বাবদ নেওয়া হচ্ছে 4 থেকে 5 টাকা। এই আড়তদারদের কাছ থেকে, এই ব্যাপারীদের কাছ থেকে যারা আবার কিনতে আসছেন যেই খুচরা পর্যায়ের বিক্রেতারা, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে কখনো 10 টাকা কখনো 12 টাকা। তার মানে এখানে এই যে আড়তদাররা যারা রয়েছেন তারা উভয় দিক থেকেই কমিশনটি গ্রহণ করছেন। এক হচ্ছে ব্যাপারীর কাছ থেকে, 2 হচ্ছে যারা খুচরা পর্যায়ে কিনতে আসছেন তাদের কাছ থেকেও। তো এখানে আসার পরে যেই তরমুজের এখানে কয়েকটি ধরনের আসলে বিভাজন করা হচ্ছে। ব্যাপারীদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি তারা আসলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ক্যাটাগরি অনুযায়ী তারা তরমুজ কেনেন না, তারা
তারা একটি ঠিকা হিসেবে, অর্থাৎ পুরো একটি ক্ষেত, পুরো একটি মাঠের তারা একসাথে দাম দিয়ে কিনে নেন এবং সেটা কি তারা সেখানে যে শ্রমিকের খরচ আছে সেই শ্রমিকের খরচটা দিয়ে এবং গাড়ি ভাড়া দিয়ে তারা এখানে নিয়ে আসেন এবং এখানে নিয়ে আসার পর সেটাকে 2 থেকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এইখানে যে একেবারে মাঝারি সাইজের যে তরমুজ, যে মাঝারি শ্রেণীর যেটা আছে, সেখানে আমি একটু যদি দেখাতে চাই, আমার সামনে এখন যেই তরমুজটি আছে এটির ওজন হয়তো বলা হচ্ছে 4 থেকে 5 কেজি হবে। এটি এখানে বিক্রি হচ্ছে 15 থেকে 20,000 টাকা। 100টির দাম এখানে 15 থেকে 20,000 টাকা। তার মানে যদি এটা 4 থেকে 5 কেজি হয়, গড়ে এটার দাম অটোমেটিক্যালি এই আড়ত থেকেই সেটা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। এটি যারা খুচরা কিনতে আসছেন তারা আবার শতকরা 10 টাকা কমিশন দিয়ে এটা নিয়ে যাবেন। তারা বলছেন তারা আবার লেবার খরচ এবং তাদের যেই লেবার গাড়ি ভাড়া রয়েছে সেটি দিয়ে তারা দোকানে গিয়ে বিক্রি করবেন। এটি আসলে তখন ওইখানে গিয়ে 50 থেকে 60 টাকা হয়ে যাবে। একইভাবে এখানে যে বড় তরমুজগুলো রয়েছে সেখানে বিক্রি হচ্ছে 45, 40, 1000, 100টি তরমুজের দাম। তার মানে সেগুলোর দাম এখানেই 45 থেকে 50 টাকা। সুতরাং এটা খুচরা মার্কেটে, আমি কারণ বাজারের আশেপাশে যেগুলো বিক্রি হচ্ছে এই আড়তের বাইরে, সেখানে গিয়ে আমি দেখেছি এখানে যেমন পিস হিসাবে বিক্রি হচ্ছে আড়তে, সেটি কিন্তু হচ্ছে না। সেটি হচ্ছে যে খুচরা আকারে বিক্রি হচ্ছে এবং প্রতিটি কেজি সেখানে কখনো 55, কখনো 60 করে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে কারণ বাজারের তরমুজ বাজারের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। নিউ মার্কেট খুললেও এখনও আতঙ্কিত ক্রেতা, তবে ধীরে ধীরে হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। ক্রেতা বিক্রেতারা বলছেন উভয় পক্ষ সহনশীল হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। 2 দিনের সংঘর্ষ, তাণ্ডব, ভাঙচুরের পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে নিউ মার্কেট এলাকা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে খুলতে শুরু করে দোকানপাট। ক্রেতা বিক্রেতা উভয়ে ভালো আচরণ করলে এবং ভুল তথ্যে প্রভাব খাটানো থেকে বিরত থাকলে এমন ঘটনা আর ঘটবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। সারাদিন দোকানদারি করলে তো কয়েক টাকা আন হইতো না, কিন্তু মনে করেন যে এই 2 দিন ধরে আমরা বসে থাকলাম করে দোকানদারি করতে পারলাম। আমাদের দিক দিয়ে অনেক সময় আছে, সবাই তো এক না। আমার দেখা যায় অনেক দোকানদার আছে, কিছু বিয়ে হয়ে যায়, খারাপ ব্যবহার হয়, এটি হয়, উভয় পক্ষ দুজনেই হয়। একজন যদি খারাপ হয়, একজন এলে 10 জনের নাম খারাপ হয়ে যায়, 10 জন তার খারাপ করে নেই। ক্যাপিটাল ফাস্টফুড নামে যে দোকান থেকে এত বড় ঘটনার সূত্রপাত, সেটি বন্ধ আছে, তবে খুলতে শুরু করেছে ফুটপাতের দোকান। এসব দোকানের মালিক কে বা ফুটপাতের নিয়ন্ত্রণ কারা করে মুখ খুলতে চান না কেউই। আমরা দোকানদার তো আমাকে এফেক্ট হয়ে যেতে পারে, দরকার নেই। আমরা তো এখানকার দোকানদার, আমগুলো কত করে লাভ আছে। মিস টাকা আমি কই তাতাম না, আমি জানি না। ঈদ সামনে রেখে নিউ মার্কেট ও আশপাশের শপিং মলগুলো খুলে দেয়, স্বস্তি ফিরেছে ক্রেতাদের। সেদিনকে যে পাঞ্জাবি চেঞ্জ করতে আসছি, দেখি যে এদিকে গোলাগুলি খেলা, আমার সিএনজি ভাড়া গেল 600 টাকা, লস গেল না আমার। আমরা চাইছি একটু শপিং টপিং করে যাবো, কিন্তু তা তো আর হইলো না, বন্ধ হয়ে গেল সবকিছুই। তবে একটু হয় যে পরিবেশ একটু শান্ত হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় পৃথক 3টি মামলা হয়েছে। এর মধ্যে 2টি মামলা করেছে পুলিশ, আর 1টি মামলা করেছেন নিহত নাহিদের বাবা বাদী হয়ে। 24 জনের নাম উল্লেখ করে 3 মামলায় মোট আসামির সংখ্যা 1400। নাহিদের চাচা বাদী হয়ে মামলা দিয়েছেন এবং হচ্ছিল বাকি 2টা মামলা হয়েছে, একটা পুলিশ অ্যাসল্টের এবং গতকালকে ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ। এদিকে সমঝোতার পর ঈদের ছুটিতে হল ছাড়তে শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন রিপোর্টার সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। সময় যতই গড়াচ্ছে নিউ মার্কেট এবং এর আশপাশের এলাকা ততই জমজমাট হচ্ছে এবং চিরচেনা রূপ কিন্তু ফিরে পাচ্ছে ধীরে ধীরে। তবে এখনও পর্যন্ত সেই আগের মতো জমজমাট গাদাগাদি অবস্থাটি নেই, তবে লোক সমাগম কিন্তু সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে। শপিং মলগুলোর পাশাপাশি কিন্তু ফুটপাতের দোকানগুলো এখন দিয়ে ধারছে, যে যেভাবে পেরেছে ঠিক আগের মতোই স্বাভাবিকভাবে কিন্তু বসে গেছে। কিন্তু এই ফুটপাতগুলোতে আসলে কারা নিয়ন্ত্রণ করে, একদম রাস্তা আটকে বা ফুটওভার ব্রিজের আশপাশ দিয়ে কারা এর তদারকি করে, সেসব সম্পর্কে আসলে এখানে কেউই মুখ খুলতে চান না। যদিও তাদের বেচা কেনার যে 2 দিন ভাটা পড়েছে তাতে কোনো সন্দেহ নেই, তারা চেষ্টা করছেন যে এই 2 দিনের যে অবস্থা, তাণ্ডবে 2 দিনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো পুষিয়ে ওঠার জন্য। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সেই তাণ্ডবের চিহ্ন কিন্তু রাস্তার 2 পাশেই দেখা যাচ্ছে, অর্থাৎ রাস্তার মাঝখানে ফুটওভার ব্রিজের পাশ দিয়ে সেখানেও টুকরো টুকরো ইটের ভাঙা, কোথাও কোথাও রড
ভাঙা, এরকম নানা রকমের ক্ষতচিহ্ন কিন্তু এই পুরো রাস্তাটি বয়ে বেড়াচ্ছে। যদিও এখন মানুষ চলাচল যতই বাড়ছে ততই সেই পরিস্থিতিটি অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং দোকানপাট খুলছে, সবগুলো দোকানপাট এখনও খুলেনি এবং যেই দোকানটি থেকে এই পুরো ঘটনার সূত্রপাত সেই দোকানটি সকাল থেকেই কিন্তু বন্ধ রয়েছে। যদিও এর আশপাশের সমস্ত দোকানগুলো কিন্তু খুলে গেছে। পাশের নূরজাহান মার্কেটে দেখেছে নিচতলার দোকানগুলো খুললেও উপরতলার দোকানগুলো খোলেনি, অর্থাৎ দোতলার যে দোকানগুলো আছে সেই দোতলার দোকানগুলো তুলনামূলক একটু কম সংখ্যক খুলেছে, বাকি দোকানগুলো মোটামুটি খুলেছে এবং তারা বেচা বিক্রি শুরু করে দিয়েছে। যদিও গতকাল রাতের যে সংবাদ সম্মেলনে যে নানান রকমের দেন দরবারের পরে ৩-৪ ঘন্টা বৈঠকের পরে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে দোকান খোলা এবং এই সামনের দিনগুলোতে যাতে আর কোনো রকমের ঝামেলা না থাকে সেজন্য কিন্তু ত্রিপক্ষীয় একটি বৈঠকের পরে একটি যৌথ কমিটি গঠন করার কথা রয়েছে এবং সেই কমিটির মাধ্যমে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের যদি আচরণ ভালো থাকে এবং কোনো রকমের বিশৃঙ্খল অবস্থা না তৈরি করার মনোবাসনা না থাকে তাহলে হয়তো আর নতুন করে কোনো ঝামেলা হবে না বলে মনে করা হচ্ছে। তো এখন পর্যন্ত নিউ মার্কেটের কেনাকাটার এবং সার্বিক পরিস্থিতির সবশেষ খবর ছিল এই। সরকারের ধারাবাহিকতা রয়েছে বলেই দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের সুফল নিশ্চিত করা হচ্ছে তৃণমূল পর্যন্ত। নরসিংদীর পলাশে দেশের সবচেয়ে বড় অত্যাধুনিক সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এই কারখানাটি আগামী বছরেই চালু হবে। বছরে ইউরিয়া উৎপাদন বাড়বে প্রায় 9 লাখ মেট্রিক টন। এতে কমবে বিদেশ নির্ভরতা। কৃষিপ্রধান বাংলাদেশে ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে আবশ্যকীয় উপাদান সার। একসময় এই পণ্যটির হাহাকার থাকলেও গেল এক যুগে সেই চাহিদা পূরণের বিপরীতে সরবরাহ বেড়েছে কয়েক গুণ। অধিক উৎপাদনে ধারাবাহিকতায় নরসিংদীতে আগামী বছরের শেষেই উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প। জাপানের মিৎসুবিশি ও চীনের CC7-এর কারিগরি এবং ঋণ সহায়তায় এই প্ল্যান্টটি নির্মাণে খরচ হচ্ছে 10,460 কোটি 91 লাখ টাকা। বছরে 10 লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে এখান থেকে, ফলে সার আমদানি ব্যয় বছরে 7,611 কোটি টাকা কমবে। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এই সার কারখানার ভিত্তিপ্রস্তর সহ শিল্প মন্ত্রণালয়ের 4টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। তিনি বলেন, পরিকল্পিত শিল্পায়ন ও গবেষণায় প্রতিনিয়ত উৎপাদন সক্ষমতায় নতুন স্তরে পৌঁছাচ্ছে দেশ। কৃষি পণ্য বা খাদ্যপণ্য আমরা উৎপাদন যথেষ্ট সাফল্য অর্জন করেছি এবং গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত আমরা নতুন নতুন ক্ষেত্রে আমরা বিভিন্ন মাছ, মুরগি, ডিম, মাংস উৎপাদন করতে সক্ষম হচ্ছি। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। উৎপাদনমুখী প্রতিটি অবকাঠামো নির্মাণে পরিবেশকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বাংলাদেশ একটা ঝুঁকির মধ্যে বসবাস করে, তাই আমরা যত প্রতিষ্ঠান আমরা তৈরি করছি সেখানেই আমরা পরিবেশ বান্ধব যাতে হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। নতুন এই সার কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে 10% ইউরিয়া উৎপাদন বৃদ্ধি করা হবে। তৃণমূল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের কারণে সাধারণ মানুষের ফুটপাতে চলাচলে কোনো বাধা হবে না। রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়ার ওঠানামার সিঁড়ির জটিলতা শেষ, নতুন করে জমি অধিগ্রহণ করা হয়েছে। এদিকে বাংলাদেশ থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে মেট্রো রেল এলাকা পরিদর্শন শেষে থাই অ্যাম্বাসেডর কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন, আন্তর্জাতিক মান মেনেই নির্মাণ হচ্ছে মেট্রো রেল। স্বপ্নযাত্রায় স্বপ্নের মেট্রো রেল,
ডিপোর ভিতর এখন 12টি কোচ, তাই তো প্রতিনিয়তই এমন পরীক্ষামূলক চলাচলের মাধ্যমে ঝালিয়ে নেয়া। বিশেষ করে প্রথম 3টে স্টেশনকে ঘিরে এমন কর্মযোগ্য এখন নিয়মিত রুটিন। যদিও বৃহস্পতিবারের উদ্দেশ্যটা ছিল ভিন্ন। এমআরটি লাইন 6 এর অন্যতম সহযোগী থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে দেশটির রাষ্ট্রদূত পরিদর্শন করেন মেট্রো রেলের উত্তর স্টেশন। তার সম্মানেই এই স্টেশনে কিছুক্ষণের বিরতি পায় ট্রায়াল রান। এ সময় কোচের ভেতর পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন থাই অ্যাম্বাসেডর। জানান আন্তর্জাতিক মান বজায় রেখেই নিশ্চিত হয়েছে এই প্রকল্পের কাজ। মেট্রো রেল প্রকল্প পরিদর্শনে এসে খুবই আনন্দিত হলাম। বিশ্বমানের কাজ হয়েছে, ঠিক যেমনটা থাইল্যান্ডে হয়ে থাকে। প্রকল্পের অতিরিক্ত পরিচালক বলেন, নতুন করে জমি অধিগ্রহণ করেছে ডিএমটিসিএল, তাই মেট্রো রেলের কারণে ফুটপাতে প্রতিবন্ধকতার আর কোনো সুযোগ থাকছে না। আমাদের যে টার্গেট আছে, সরকার যে আমাদের টার্গেট ধরে দিয়েছেন, আগামী ডিসেম্বর আমরা চালু করব ইনশাল্লাহ। কোনো অসুবিধা না, এইখানে ক্রস করে যাওয়ার প্রয়োজন নাই। এরপর আমার ফুটপাত সেই ফুটপাতই থাকবে, কোনো অসুবিধা নাই। এদিন নিয়মিত পারফরমেন্স টেস্টে অংশ নেয় 5 নম্বর কোচটি। লক্ষ্য ছুঁতে প্রস্তুত স্বপ্নের মেট্রো রেল। সেই স্বপ্নযাত্রা চালু করতে এরই মধ্যে প্রথম 9টি স্টেশনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। চলছে নিয়মিত ট্রায়াল রানও। সব ঠিকঠাক থাকলে চলতি বছর 16ই ডিসেম্বরই হবে আনুষ্ঠানিক যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, যেখানে সেমাই তৈরি হচ্ছে সেখানেই টয়লেট, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অসঙ্গতি। চট্টগ্রামের চাকদায়ে 3টি কারখানাকে 60,000 টাকা জরিমানা। বিএনপি জার্মান রাষ্ট্রদূতকে উদ্বৃত্ত করেনি, বরং রাষ্ট্রদূতই বিএনপিকে জড়িয়ে মিসকোট করেছেন, এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে একথা বলেন তিনি। ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর উপস্থিত ছাত্র নেতাদের শপথ পাঠ করান নবগঠিত কমিটির সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। বিভিন্ন সময় নেতৃত্ব দেয়া ছাত্রদলের সাবেক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ায় সরকারকে বিদায় নিতে হবে। আমাদের যিনি বক্তব্য রেখেছিলেন এই মিটিংয়ের পরে, তিনি কখনোই কথা বলেননি জার্মান রাষ্ট্রদূতকে কোট করে তিনি কোনো কথা বলেননি। আপনারা সেখানে ছিলেন, আপনারা সবাই জানেন। তিনি সামগ্রিকভাবে ইন জেনারেল যে কথাটা বলেছেন সেটাই উনি মিসকোট করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের অপরাধ থেকে, ওনাদের অপরাধ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এই দেশে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, এই দেশে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এই দেশকে তারা একটা দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছে। ঢলের পানিতে ভেসে গেছে কৃষকের সোনালী স্বপ্ন। নতুন নতুন বাঁধ ভেঙেই চলেছে। ফসল তলিয়ে যাওয়ায় হাহাকার প্রতিটি ঘরে। সারা বছর কি খেয়ে বেঁচে থাকবেন সেই শঙ্কায় চোখে মুখে অন্ধকার দেখছেন তারা। এদিকে আধা পাকা ধান যতটুকু মিলেছে তাতেও দাম না মেলায় দুশ্চিন্তায় হাওড়াঞ্চলের কৃষক। একের পর এক ভাঙছে বাঁধ, ভাঙছে কৃষকের স্বপ্ন। ধেয়ে আসা পাহাড়ি ঢলে চোখের সামনে পানির তোড়ে ভেসে যাচ্ছে বেঁচে থাকার সম্বল একমাত্র ফসল। সময় গড়িয়ে গেলেও স্রোত কমার কোনো কুল কিনারাই নেই। প্রতিনিয়ত বাড়ছে পানি। নতুন করে ধসে গেছে সুনামগঞ্জের আরও একটি বাঁধ। দারাখাই কুন্দানালার ফসল রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত 3 ইউনিয়নের 77 হেক্টর জমির ফসল। ঘাম ঝরিয়ে তিলে তিলে কষ্টে বোনা সোনালী ধান এখন অথই জলে হাবুডুবু খাচ্ছে। টানা 3 সপ্তাহ ধরে উজানের পানির সঙ্গে লড়াইয়ে হাঁপিয়ে উঠেছেন কৃষক। অনেকে কাঁচা ফসল ঘরে না তুলে ফিরছেন শূন্য হাতেই। আমরা ধান কাটতে পারি না, নিয়ে ধান ভাঙ্গিয়া ধানটা নিচে কি মাঝনে কিছু লক্ষ্য করে না, কই যে কাঁচা ধান। ভাই ঈদ তো আমরা করতে পারতাম না, ঈদ তো আমরা তো সপ্তাহ ফাইনাল হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার হাওরের জমিতে মাঠেই পচে যাচ্ছে ফসল। সারা বছরের একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হাজার হাজার কৃষক। একে ঋণের বোঝা, তার উপর পরিবারের ভরণ পোষণ, সব মিলে চোখে মুখে অন্ধকার দেখছেন হাওড়া অঞ্চলের চাষি। ঈদের আনন্দও ভেসে গেছে প্রবল পানিতে। এই জমিনটা তো মনে হয় বছরের খোরাক হয়,
অনি জমিন বন্যায় সব জমিন লেগে গেছে। এই আমরা এই যে জমি জমা নিচে এখন আমরা কি অবস্থা চলিম, গরিব মানুষ একেবারে, ছেলে মেয়ে খাওয়া মুখে লেখাপড়া শেখা মুখে। এদিকে আধা পাকা ধান কেটে যতটুকু ফসল ঘরে তোলা যাচ্ছে তা দিয়েও পুরো বছরের খাদ্যের চাহিদা মেটাতে চরমভাবে দুর্দশায় ভুগতে হবে কৃষকদের। কিছুটা দায়িত্ব হলো, এরপরে আর ওখানে আর দাবানে কোন সম্ভব এটা। ওই যে লনা পড়ছে, লনা এখন জায়গা পড়ছে এখন ডুব দগে খাটতে না। একই অবস্থা কিশোরগঞ্জে। ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় দ্বিতীয় দফায় ফসল ডুবির আশঙ্কায় নির্ঘুম রাত পার করছেন এখানকার কৃষক। বাঁধ ঠেকাতে হিমশিম খাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। লেন গৃহস্থী আছে, লেন করে আমরা গৃহস্থী করছি, লেন তো পরিশোধ করা লাগবো, তার জন্য এই কাঁচা কাঠটা কাটা হইতেছে। এই ক্ষেতগুলা যেভাবে কাটতেছি মানুষের দাঁড় দেনা দেওয়ার মতন। সহায় সম্বলহীন হয়ে প্রায় লক্ষাধিক কৃষকের ঘরে এখন হাহাকার অবস্থা। লাবিব হাসান, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দাঁড়াখাই হাওড় এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, যাচ্ছি তার কাছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দাঁড়াখাই কুন্দানালা হাওরের ফসল রক্ষা বাঁধে এই বাঁধটি গতকাল প্রচন্ড পাহাড়ি ঢলে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর থেকে এই হাওরটাতে পানি ঢুকতে শুরু করেছে। দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ এবং ছাতকের 3টি ইউনিয়ন জুড়ে এই হাওরের কৃষকের জমি রয়েছে। কৃষকরা যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন বাঁধটি বেশ সুরক্ষিত ছিল, কিন্তু গতকালকের রাতের পাহাড়ি ঢলের চাপে সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সেটা মেরামত করার জন্য লোকজন অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত বাঁধটাকে কোথাও আটকাতে পারেননি। আপনারা সেই চেষ্টার যে ফল সেটা দেখতে পাচ্ছেন যে বাঁশের খুঁটি সহ বিভিন্ন উপকরণ দেওয়া আছে বাঁধ রক্ষার জন্য, কিন্তু তারা কিছুতেই এই বাঁধটি রক্ষা করতে পারেনি। না পারার ফলে বাঁধ রক্ষা করতে না পারায় এখানকার যে এই কুন্দানালা হাওরে বা দাঁড়াখাই হাওরে যে জমিগুলি আছে, যে জমিগুলির অধিকাংশই কাঁচা জমি, সেগুলি কাটার উপযুক্ত না। কৃষকরা এই জন্য জমির থেকে ধান কাটতেছেন না, কারণ তারা জানিয়েছেন যে এই কাঁচা জমি ধান কেটে কোনো লাভ হবে না, তাই জমিগুলি তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে যে এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, কিন্তু বেসরকারি হিসেবে দেখা যায় যে ১১,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এ পর্যন্ত সুনামগঞ্জে ৮২,০০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে, কিন্তু এখনো অর্ধেক ধানই হাওরে রয়ে গেছে। আজকের আবহাওয়া, সুন্দর আবহাওয়ার পরেও হাওরের বাঁধগুলি ভেঙে যাচ্ছে এবং ভেঙে ভেঙে ফসল নষ্ট হচ্ছে। আমরা এই অবস্থার উন্নতির জন্য আমি কথা বলেছিলাম, এই অবস্থা থেকে সবশেষ অবস্থা জানার জন্য কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই সুরমা নদীর পানি কমলে হাওরের পানি সেভাবে প্রভাব পড়তেছে না, কারণ হাওরগুলি পানিতে টইটুম্বুর হয়ে আছে, যার দরুন ফসল রক্ষার পুরো বাঁধগুলিতে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আমাদের সুনামগঞ্জে 530 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ রয়েছে। এই বাঁধগুলিতে 130টা ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলি এখনো ঝুঁকিমুক্ত না। এদিকে হাওরের ফসল কাটতে হাওরের পুরো ফসল কাটতে আরো 10 থেকে 15 দিন সময় লাগবে। সেই সময়টুকু কৃষক আদৌ পাবেন কিনা সেটাই নিশ্চিত নন। তো এই ছিল সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জের দাঁড়াখাই হাওর এলাকায়। কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে নওগাঁর বরেন্দ্র এলাকার মাঠগুলোতে আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। এরই মধ্যে ৭৫ ধান পেকে গেলে কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। নওগাঁ থেকে রকিবুল ইসলামের ক্যামেরায় এমআর রকির রিপোর্ট। সপ্তাহখানেক পরেই পাকা ধান কেটে ঘরে তুলবেন এমন স্বপ্ন বুনছিলেন দেশের বরেন্দ্র জনপদ নওগাঁর রামভদ্রপুরের কৃষকরা, কিন্তু কালবৈশাখীর হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে সোনালী স্বপ্ন। নওগাঁর মহাদেবপুর, মান্দা, পত্নীতলা, আত্রাই ও সদর উপজেলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। এরই মধ্যে দিশাহারা কৃষক যেসব ক্ষেত অক্ষত রয়েছে তা থেকে বাড়তি খরচে আধা পাকা ধান কেটে নিচ্ছেন। ধান পাকার 4-5 দিন আগে ধানটা কাটা হয়তো, সেই ধানটা ব্যাপক পরিমাণে ঝড় হয়ে পড়ে যাওয়ার কারণে আমাদের অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত আমরা। ঝড়ে যেগুলো ধান পড়ে গেছে এগুলো ধান চিটা হয়ে যাচ্ছে। যে ধান ঘূর্ণিঝড় পড়ে গেছে কাটতে লাগতো 3,000 টাকা, এখন কাটতে লাগছে 6,000 টাকা। আপৎকালীন দুর্যোগ থেকে রক্ষায় ধান 75 পেকে গেলে দ্রুত কেটে নেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। আরো ঝড় বৃষ্টি হতে পারে, সেজন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে সমস্ত ধান পেকে গেছে এই সমস্ত ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য, এবং যে সমস্ত জমিতে পানি বেঁধে আছে সে সমস্ত জমির পানি কেটে দেওয়ার জন্য বলা হচ্ছে, যেন জমি শুকায় যায় এবং আমাদের পাকা ধানের ক্ষতি কম হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে 1,90,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 35,000 হেক্টর জমি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।
যেখানে সেমাই তৈরি হয় সেখানেই টয়লেট, আবার শ্রমিকরাও থাকেন একই জায়গায়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও নানা অসঙ্গতি পাওয়ায় চট্টগ্রামের চাকতাইয়ে 3টি কারখানাকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। একে তো নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, তার উপর অপরিচ্ছন্ন শ্রমিক, হাতে পায়ে নেই গ্লাভস, পাশে নোংরা টয়লেট। আবার একই কারখানায় থাকছেন সেই শ্রমিকরা। তৈরি সেমাই শুকানো হচ্ছে খোলা আকাশের নিচে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের চাকতাইয়ে এসব অপরাধে আব্দুল মান্নান সেমাই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেমাই পড়ছে বাইরে থেকে হেঁটে এসে ওইটার মধ্যে আবার পা দিচ্ছে, ওই সেমাইগুলো পায়ে পড়ছে, ঝাড়ু দিয়ে কুড়াচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির কথা স্বীকার করে ক্ষমা চান মালিক পক্ষ। পরিবেশে একটু সমস্যা আছে, আর যেহেতু বৃষ্টি বাদল দিনে একটু স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেছে, যার কারণে স্যার আমাকে জরিমানা করতে বাধ্য দিয়েছে। এবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গন্তব্য মুড়ির কারখানায়, যেখানে নোংরা পরিবেশে মুড়ি তৈরি দেখে অসন্তুষ্ট দলটি। তাই তোফাজ্জল হোসেন মুড়ি মিলকে করা হয় জরিমানা। অপরিষ্কার ও পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ওনারা মুড়ি উৎপাদন করছেন বিদায় আমরা ওনাদেরকে প্রশাসনিক জরিমানা করেছি 20,000 টাকা এবং ওনাদেরকে সতর্ক করেছি। অভিযানে 2টি সেমাই, একটি মুড়ি কারখানাকে সতর্ক করে জরিমানা করা হয় 60,000 টাকা। নোংরা অস্বাস্থ্যকর অবস্থা দেখেছি, এই জন্য আমরা তাদেরকে জরিমানা করেছি এবং তাদেরকে সতর্কও করেছি। আর ভবিষ্যতে তারা যদি এরকম এটা অব্যাহত রাখে আমরা আরও কঠোর আইন হবে তাদের প্রতি। মিল কারখানা, ভোগ্যপণ্য বাজার, শপিং মলে অভিযানের পর ঈদের আগে ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে সেমাই কারখানাগুলোতে। সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীর বাগানে বাগানে এখন দানা বেঁধেছে আমের গুটি, তবে পর্যাপ্ত বৃষ্টির অভাবে আমের গুটি ঝরে পড়ছে। এতে উৎপাদন নিয়ে শঙ্কায় আছেন বাগান মালিকরা। সাইফুর রহমান রকির রিপোর্ট। মার্চের শুরুতেই রাজশাহীর আম বাগানগুলো সোনারাঙা মুকুলের মৌমৌ গন্ধে ভরে ওঠে, তবে এখন সেই মুকুলগুলোতে দানা বেঁধেছে আমের গুটি। চলতি মৌসুমে আম বাগানগুলোতে মুকুল কম আসায় এমনিতেই গুটির পরিমাণ কম, তার উপর খরার কারণে গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি। মাসখানেকের মধ্যে বাজারে উঠতে শুরু করবে গুটি আম, তাই পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। গেল 2 বছর করোনার কারণে ভালো করতে পারিনি আমরা। এবার আশা করছি যে রোজাও শেষের দিকে আম আমাদের হবে, এবার মোটামুটি ভালো হবে আম। আমাদের গত ওই 2 বছর করোনার জন্য আমরা আমের ব্যবসা ভালোটা করতে পারিনি। এবছর করোনাও শেষ, আমাদের আমটাও উঠবে ওই টাইমে, ওই জন্য আমরা চেষ্টা করছি যে ব্যবসাটার জন্য আমাদের ভালো হয়। বর্তমানে আম টিকানোর জন্য আসলে গাছের গোড়াতে পানি দিছি, আপনার ঘাস মারা বীজ দিছি, আমে বীজ দিছি যাতে আম ভালো থাকে। বীজ দেওয়া হচ্ছে, আপনার পাউডার ডাইথিয়ান দেওয়া হয়েছে, তারপরে 75 দেওয়া হয়েছে, এসবগুলো দিয়ে আবার সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে চলতি মৌসুমে আমের উৎপাদন কিছুটা কম হবার আশঙ্কা করছেন বাগান মালিকরা। আমের সাইজও ভালো হয়েছে, বৃষ্টি একটু কম, যদি বৃষ্টি আর একটু হলে হয়তো আমের সাইজটা আর একটু বড় হতো। খেরশেবাদ, গোপালভোগ, ফজলি, আমরুপালি, ন্যাংরা ইত্যাদি জাতের সব রকম জাতের আম আছে। এ অবস্থায় আমের গুটি ঝরে পড়া রোধে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তা। পোকা এবং রোগের জন্য আমরা বলেছি মুকুল আসার পর ফোটার আগে যে একটা স্প্রের কথা বলেছি, আর একটা আম যখন মটর দানা তখন যে স্প্রে, এই 2টি শিডিউল স্প্রে, একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক, এটি কৃষক ভাইরা অলরেডি দিয়ে ফেলেছেন এই এলাকায়। চলতি বছর জেলায় 18,500 হেক্টর জমির বাগানে 2,17,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শপিং মল থেকে ফুটপাত, সব জায়গায় উপচে পড়া ভিড়। করোনার কারণে গেল 2 বছর ব্যবসায় ভাটা পড়লেও এবার ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। সামনেই ঈদ, তাই ছোটদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে অনেকেই ভিড় করছেন নওগাঁর বিপণী বিতানগুলোতে, ফলে জমে উঠেছে কেনাবেচা।
ছোটদের পাশাপাশি বড়দের জমকালো পোশাকের কমতি নেই দোকানগুলোতে। দরদাম যাই হোক, পছন্দের পোশাক কিনতে পেরে খুশি শিশুরা। আম্মুর সাথে শার্ট নিতে আসি ঈদের কেনাকাটা করতে। জামা নিতে। তবে গত বছরের তুলনায় বিক্রেতারা প্রতিটা পোশাকে বেশি দাম চাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। মানসম্পন্ন কাপড়গুলো অনেক ভালো, কিছু কিছু জিনিসের দাম একটু বাড়ছে, সবগুলো পণ্যের দাম বেশি। গত 2 বছর মহামারীর কারণে বেচাকেনা আশাবাঞ্জক হয়নি, তবে এবার রোজায় ক্রেতাদের সমাগম ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। কাস্টমাররা বছরে একটা বারই কাপড়ের রোজার ঈদেই কাপড় কেনাকাটার স্বাচ্ছন্দ্য বোধ করে সকল কাস্টমারই। নওগাঁ শহরের ছোট বড় প্রায় 450 বিপণী বিতান রয়েছে। ঈদে প্রায় 100 কোটি টাকার ব্যবসার আশা জেলা চেম্বার অব কমার্সের। কি সময় সংবাদ, নওগাঁ। খেলার খবর। দেশে ফিরে ডিপিএল এর সুপার লিগে মাঠে নামলো জাতীয় দলের তারকারা। বিকেএসপিতে বৃষ্টি বিঘ্নিত হাই ভোল্টেজ ম্যাচে সাকিবের লিজেন্ডস অফ রূপগঞ্জকে 153 রানের টার্গেট দিয়েছে তামিমের প্রাইম ব্যাংক। বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকে ভালো সূচনা এনে দিতে পারেননি তামিম। 8 রান করে সাকিবের শিকার হন ওয়ানডে অধিনায়ক। বেশিক্ষণ টিকতে পারেননি মমিনুল, মিঠুন ও নাসির। তবে এক প্রান্তে অবিচল ছিলেন এনামুল হক বিজয়। লিস্ট এ ক্রিকেটে নতুন রেকর্ড গড়েন তিনি। সাইফ হাসানের 814 রান টপকে এক মৌসুমে ডিপিএল এর সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন বিজয়। এদিন খেলেছেন 73 রানের ইনিংস। এছাড়া ইয়াসির রাব্বি করেন 39 রান। বৃষ্টির কারণে 33 ওভারের নির্ধারিত ম্যাচে 152 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। 2টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মাশরাফি। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পটুয়াখালীর 10 টাকা কেজির তরমুজ ঢাকার বাজারে এসে হয় 60 টাকা। 50 টাকা লাভ খাচ্ছে মধ্যস্বত্বভোগী। সিন্ডিকেটের কথা স্বীকার করল খোদ ভোক্তা অধিকার। এবং সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। পলাশে হচ্ছে দেশের সবচেয়ে বড় সার কারখানা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।